আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনূসের ভাষণ, যা বলছে জাতিসংঘ। আওয়ামী লীগের আমলের পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। বাড়তে পারে জাতিসংঘের স্থায়ী সদস্য আলোচনায় ভারত সহ 6 দেশ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। মনে আছে না? ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এরা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বারবার বলতেছি না, এরা যে লাইনে আগাইতেছে, ক্ষমতাবানকে সেই একই তেল, গণমানুষকে সেই একই অবজ্ঞা, দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা, এই সব কিছু প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে। দরিদ্র ঘৃণা, ডিজিএফআই বট বাহিনী লালায় দেওয়া থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না। আরে বাবা, হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই। প্রফেসর ইউনূসের সরকার প্রথম মাসে গুম করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রথম মাসে ডিজিএফআই বট বাহিনী লালায় দিছে, আমার ভিডিও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আমি বলছিলাম ডিজিএফআই বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে, স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র কইরা কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইতো, কত টাকা দিয়ে বট বাহিনী পালা হইছে, কোনো স্যাদবেদ নাই। এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম, এখন নানা জায়গায় তেল দেওয়া হয়। আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল, তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে। আসলে একটু তেল মারাটা দেখি। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৩৬ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল আসিফ নজরুল নিয়োগ দিছে, তো তেল ব্যাপার ইচ্ছে আর কি, যে নিয়োগ দিছে, নিয়োগ কর্তারে তেল মারা লাগবি না, এটা তো দরকার আছে, তাই না? তো করছে যে ৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয় নাই, এই কৃতিত্ব নাকি আসিফ নজরুলের। এই যে বক্তিমা হইতেছে, বক্তিমা কলে সামনে আসিফ নজরুল বসে আছে, সেটা বক্তিমার শুরুতেই কইছে। দেখা দেন এডিটর সাহেব। প্রিয় সুধী, বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিভাষণ অনুষ্ঠানের এই মহেন্দ্রক্ষণে উপস্থিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, যিনি আমার শিক্ষক ছিলেন, এখনো আছেন। এই ভিডিওটা 21শে সেপ্টেম্বরের একটা প্রোগ্রামের নিউজ দেখেন। দেখেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু হয়েছে না, তো এটা কি বিচার বহির্ভূত হত্যা না? কত তারিখ দেখান তো এটা সাহেব। গাইবান্ধায় পিটায় মারছে যৌথ বাহিনী 2 জন আওয়ামী লীগের পিটায় মারা যাবে, হ্যাঁ, এটা বিচার বহির্ভূত হত্যা না? তারিখটা দেখান এডিটর সাহেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 জন ছাত্রলীগকে পিটায় মারা হয়েছে না, এটা বিচার বহির্ভূত হত্যা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে পিটায় মারা হয়েছে না? আমরা তো জানি, সারা দেশে সেন্সেশন হয়েছে, সবই তো বিচার বহির্ভূত হত্যা। এই বেকুব এবং চূড়ান্ত তেলবাজ অ্যাটর্নি জেনারেল বানাইছে কে, বুঝছেন তো? তেল তো সে এমনি দেয় নাই, আসিফ নজরুলকে সেই জন্য তেল দিছে, আসিফ নজরুল বানাইছে, বুঝছেন তো? ক্যাঙ্কা মানুষগুলোকে সে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে, বুঝছেন? এবার আসেন দেশের মানুষকে উপেক্ষা আর অবজ্ঞার কথা দেখি। আমি তো কইলাই হবে না, প্রমাণ দেওয়া লাগবি। তো আসেন দেখাই দিচ্ছি, প্রমাণ দিয়েই দেখাই দিচ্ছি। আমি তো প্রমাণ ছাড়া কিছু কথা কই না, কই না। তো এই যে স্কুলে যে বই পড়ানো হয়, সে একই বই কলে মাদ্রাসায় পড়ানো হয়, জানেন তো? এটা ধর্মীয় কিছু এক্সট্রা বই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পড়া হয়, কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস এর বাধ্যতামূলক সাবজেক্ট গুলো মাদ্রাসা এবং জেনারেল উভয়ের জন্য এক এবং অভিন্ন, একই জিনিস। তো সিলেবাস পর্যালোচনা করবে আমাদের মন্ত্রণালয়, কমিটিও করেছে, দেখেছেন তো? এই যে এটা তো কমিটি মাদ্রাসার কেউ আছে নাই, মানে মাদ্রাসার ছাত্ররা মানুষ না, এবার তো মতামত নেওয়ার দরকার নাই। তো এর শিক্ষামন্ত্রী বানাইছে ইউনূস, আর তার চাকরিদাতা ছাত্ররা দেখেন সে হাসিনার নিয়ে কি কইছে, তারিখটা দেখান এডিটর সাহেব। কইছে শেখ হাসিনার দূরদর্শিতার মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প।
হাসিনার উন্নয়নের সারিন্দা বাজানোর কারিগর আজ বিপ্লবোত্তর সরকারের শিক্ষামন্ত্রী হয়েছে। এডিটর সাহেব এই আলমদুল্লাহ সারিন্দা বেঁচে দেন না শুনি হসে হসে, বুঝছেন তো কারা ক্ষমতা নিছে। যদি কামটা জানলইনি তা হইলইনি, কামও জানে না। আর নিকৃষ্ট ফাঁসিবাদের দালাল বুইরা খাটাসকে এরা বানাইছে মন্ত্রী। আর এই মন্ত্রী সভারে আমাদের মন্ত্রিসভা কইতে কন, হ্যাঁ এটা কিছু দেখি সব আওয়ামী লীগ দেখে ইউনিস লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ আসিফ নজরুল লীগ হয়ে গেছে। এই লোকরে ক্যাঙ্কা করে বানাইছে, এই মন্ত্রী বানাইছে যে কাজ হয়ে পড়ে যায়। হাসিনার প্রশংসা করতে করতে তারে মন্ত্রী বানাইছে। ওই কি জানে, ওই বুড়া খাটাস কি জানে? কিছু জানে? কিছু জানে না। ও তো নোর বেরো পারবি না বয়সের ভারে। ওর আরেকটা জিনিস দেখায়, এটা নিয়ে কিছু মনে করেন না, কারণ এটার মধ্যে আমার জিনিস আছে। তাও এক্সাম্পল হিসেবে দেখো, ওর একটা শিক্ষা বাতাবরণ বলে সাইট আছে, এই যে এটি টিচাররা ব্লগ লেখে। আপনারা কিছু মনে করেন না, আবারও কইতেছি আমার নাম আছে তাই সংকোচ হইতেছে দেখাইতে। কিন্তু এটা এমন একটা এক্সাম্পল যে না দেখাইলে মিস করবেন। দেখেছেন দেশ বিরোধী ভয়ানক তিন সাইবার দুর্বৃত্ত, এর মধ্যে কে কোনটা কে জানেন? এর মধ্যে আমি আছি সাইবার দুর্বৃত্ত। এটা হচ্ছে সরকারি সাইটে জনগণের পয়সায় এই জিনিস, যেটা বাংলাদেশ। বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনূসের ভাষণ যা বলছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন। এতে তিনি বাংলাদেশ পরিস্থিতি সহ বিশ্ব সংকট নিয়ে কথা বলেন। একই দিনে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের ভাষণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে সাংবাদিক মুফসিকুল ফজল আনসারি প্রশ্নটি করেন। মুফসিকুল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ, গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে ডুজারিক বলেন, এ বিষয়ে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ। অধিবেশনে দেওয়া একটি ভাষণ নিয়ে মন্তব্য করতে চাইছি না। কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘের পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। এদিকে নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে অ্যান্টনিও গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদয়তামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আওয়ামী লীগের আমলের পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত অন্য সব দেশের সরকারের সঙ্গে কাজ করা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা চাইতে বাধ্য হয়। আহমেদ রেহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের ভাগ্নে। বর্তমানে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দামি ঘড়ি ছাড়াও আহমেদ পরিবার যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মার্কিন ডলার মূলত সম্পত্তির মালিক। এর আগে আরেকটি নিউজ সাইট নেত্রে নিউজে প্রকাশিত হয়েছিল, শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাষ্ট্রের রহমান পরিবারের মালিকাধীন একটি বাড়িতে থাকেন। কিভাবে আহমেদ এবং তার পরিবার এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাজ্যে স্থানান্তরিত করেছে তা একটি ধাঁধার মধ্যে রয়ে গেছে, কারণ বাংলাদেশের আইনে সীমিত পরিমাণ অর্থই বিদেশে পাঠানো যায়। বাংলাদেশে হাসিনা শাসনামলের ক্ষমতাসীন এলিটরা বিদেশে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছিল। আল জাজিরার অনুসন্ধানকারী তথ্য অনুযায়ী হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার বৈশ্বিক সম্পদের পরিমাণ ৫০০ মিলিয়ন ডলারের বেশি, যার বেশিরভাগ অংশ তিনি বাংলাদেশ থেকে পাচার করেছেন। ইউনূস সরকার ইতিমধ্যে অর্থনৈতিক পুনর্জীবিত করার জন্য কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে, যেগুলি হলো বিতর্কিত ব্যাংকগুলির পরিচালনা পর্ষদের রদবদল করে আর্থিক খাতে সংস্কার এবং IMF, বিশ্ব ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চাওয়া। এসব প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের রিজার্ভের উপর চাপ রয়েছে। সুতরাং ঋণ চাওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পাচার করা অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে, যা কেবল অর্থনীতিকেই চাঙ্গা করবে না, ঋণের বোঝা কমাতেও সহায়তা করবে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বাড়তে পারে জাতিসংঘের স্থায়ী সদস্য। আলোচনায় ভারত সহ ৬ দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও ৬টি দেশকে স্থায়ী সদস্য পদ দেওয়ার পক্ষে আহ্বান এসেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে কয়েকজন বিশ্ব নেতার ভাষণে এ নিয়ে ছিল জোরালো দাবি। তিনি বলেন, যতদিন পর্যন্ত নিরাপত্তা পরিষদের দরজা বন্ধ থাকবে এবং প্রতিটি পক্ষ থেকে শুধু তাদের নিজ নিজ স্বার্থ রক্ষা করবে, ততদিন আমরা সামনে এগিয়ে যেতে বাধার মুখে পড়ব।
এ বিষয়ে প্রাথমিক উদ্যোগ হওয়া উচিত, একে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলা। এ কারণে নিরাপত্তা পরিষদে পরিসর বাড়ানোর পক্ষে মত দিয়েছে ফ্রান্স। তিনি বলেন, জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্য হওয়া উচিত, সঙ্গে আফ্রিকার দুটি দেশ, যা তারা নিজেরাই নির্ধারণ করবে। দীর্ঘদিন ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চেয়ে এসেছে ভারত। সম্প্রতি এই দাবি আরো জোরালো হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই ধরনের যুক্তি দেন। বৃহস্পতিবার জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তব্যে ভারতের দাবি পক্ষে সমর্থন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। স্টারমার বলেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন, নিরাপত্তা পরিষদে আরো বেশি দেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। স্থায়ী সদস্যরা হলেন রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্তে ভেটো দিতে পারে। স্টারমার বলেন, আমরা চাই কাউন্সিলে আফ্রিকা থেকে স্থায়ী সদস্য অন্তর্ভুক্ত হোক। পাশাপাশি ব্রাজিল, ভারত, জাপান ও জার্মানিকেও স্থায়ী সদস্য করা উচিত। সঙ্গে নির্বাচিত সদস্যদের জন্য আসন বাড়ানো প্রয়োজন। গত সপ্তাহে জো বাইডেনও ভারতের পক্ষে বক্তব্য দেন। ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বাইডেন উল্লেখ করেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সংস্কার চান।